সেন্সরযুক্ত বিশেষ ক্যাপ আগামীতে দেখিয়ে দেবে কোনো জায়গার দূষণের মাত্রা। পলিথিন কাপড়ের এই ক্যাপ জুড়ে দেওয়া হয়েছে লাইট, আছে লেজার কাট প্লাস্টিক। যুক্তরাজ্যের একদল গবেষক এই ক্যাপ তৈরি করেছেন প্রায় 2 বছর সময় নিয়ে। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চীনা প্রেসিডেন্টের সফরে আসছে বিপুল বিনিয়োগ, রাজনীতিতেও ব্যাপক প্রভাবের সম্ভাবনা। ভক্তের অশ্রুতে কৈলাস ফিরে গেলেন দেবী দুর্গা, বিজয়া দশমীতে বিশ্ব শান্তি সমৃদ্ধি কামনা। সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি ইংল্যান্ড বাংলাদেশ, বৃষ্টির সংখ্যা চট্টগ্রাম। আজ রাত 9টায় বাংলাদেশে মতামত পাঠানোর বিষয়ে জঙ্গির পরিচয়। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফর ভূ রাজনীতি ও অর্থনীতির জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। এই সফরে বাংলাদেশ বিপুল চীনা বিনিয়োগের পাশাপাশি রাজনীতিতেও প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তারা এ মত দেন। অর্থনৈতিক সহযোগিতার দিকে অন্যান্য নতুন দ্বার উন্মোচিত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এর একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে, যেখানে আমরা যে দক্ষিণ এশীয় এই ভূ রাজনৈতিক যে ভারসাম্য আমরা চিন্তা করি, ভাবি, সেটাও রক্ষণের একটা ব্যবস্থা হতে পারে। এই ভিজিটটা খুব সিগনিফিকেন্ট এবং এইটার সাথে আপনি হালকাভাবে নিলে চলবে না। আমাদেরকে দেখতে হবে যে উনি যখন আসবেন তখন আমাদের থেকে কি প্রত্যাশা ওনার আর আমাদের কি প্রত্যাশা সেটা আগেই প্রকাশ করতে হবে। এদিকে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে আওয়ামী লীগ, আর এর ফলে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়বে বলে মনে করছে ক্ষমতাসীন জোট। চীনের বড় অঙ্কের বিনিয়োগের সম্ভাবনাকে আওয়ামী লীগ দেখছে সরকারের সাফল্য হিসেবে। 30 বছরের ইতিহাসে চীনের কোন প্রেসিডেন্ট প্রথম বাংলাদেশে আসছেন আগামী শুক্রবার। তবে বাংলাদেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এটি দ্বিতীয় সফর। এর আগে তিনি 2010 সালে চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঢাকা সফরে আসেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন এবং এর পরবর্তী অবস্থায় এই সরকারের প্রতি ভারতের পাশাপাশি সমর্থন আছে চীনেরও। ক্ষমতাসীন দল এটিকে দেখছে বড় অর্জন হিসেবে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চললেও সেটি পাল্টে গেছে এখন। বর্তমান সরকার সকল প্রতিবেশী রাষ্ট্র সহ সকল দেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। সেটির প্রতিফলন আমরা দেখি যে আমাদের বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমরা দেখতে পাই। এটা তো নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের একটা বড় কৃতিত্ব বলে দাবি করা যেতে পারে। বহু রাজনীতিতে চীন ভারত বা যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে নানা হিসেব নিকেশ থাকলেও উন্নয়নকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ভূ রাজনীতিতে আমরা অর্থনৈতিক কূটনীতিটাকে জোরদার করে থাকি এবং অর্থনৈতিক কূটনীতির উপরে দাঁড়িয়ে বাংলাদেশ ইতিমধ্যে লাভবান হয়েছে এবং সেই অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের সাফল্য হচ্ছে চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সংযোগ। চীনের বড় বিনিয়োগ সম্ভাবনা বর্তমান সরকারের ভারসাম্য পররাষ্ট্রনীতির সুফল বলছেন ক্ষমতাসীন জোটের অন্য শরিকের দলের নেতারা। ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি গড়ে তোলার ক্ষেত্রে চীনের যে সহযোগিতা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কারোর উপর এখন ডিপেন্ডেন্ট থাকতে চাই না এবং ডিপেন্ডেন্ট নই, এবং চীন সেক্ষেত্রে আমাদের সেই সহযোগিতা করবে। অন্যদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও আজকে চীন যেটা বলেছে সেটা যে তারা উগ্রবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগী হিসেবে চীনের কাছে বাংলাদেশকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে সব আয়োজন শেষ করেছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
$4,000 কোটি ঋণ, অ্যামাউন্টটা অনেকই বড়, যদিও শর্ত এবং সুদ হার এখনো নির্ধারণ হয়নি। 21টি প্রকল্পের জন্য ঋণ দিতে চেয়েছে চীন। অনেক পজিটিভ ভাবেই দেখছেন, আমরা যেটা দেখছিলাম যে বিশেষ করে ক্ষমতাসীন জোটের যারা তারা বলছেন। ক্ষমতাসীন জোটের সঙ্গে জোটে যারা আছে তাদের সঙ্গে আমাদের প্রতিবেদক কথা বলেছেন, কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে ইনাম আহমেদ চৌধুরীর সঙ্গে কথা বললাম, যিনি সাবেক সচিব এবং বিএনপির রাজনীতির সাথে নানাভাবে তিনি যুক্ত আছেন নানা সময় ধরে, তিনিও কিন্তু বলছেন যে চীনের প্রেসিডেন্টের এই সফরটি আসলে একটি অনেক বড় ঘটনা। বাংলাদেশ যত বেশি পারবে এই ঘটনাটার সাথে তার মানে সম্পৃক্ততা বাড়াতে এবং সর্বোচ্চ লাভটা নিয়ে আসার জন্য তার চেষ্টা করতে। তবে খালেদ, আশফাকুর রহমান আমরা কথা শুনলাম, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাদেরও নিশ্চয়ই কিছু প্রত্যাশা রয়েছে আমাদের কাছ থেকে, সেটা আসলে আমাদের জানতে হবে যে আমাদের কাছ থেকে কি প্রত্যাশা। নিশ্চয়ই তারা ঋণ দিচ্ছেন, বিনা শর্তে অবশ্যই দেবেন না। আমি দেখছিলাম একটি সংবাদে শুক্রবারে উনি ওয়াশিংটন ডিসিতে একটি মিটিং এ বলেছেন যে আমাদের অর্থনীতি বড় হয়েছে, বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা এখন একটু বেশি সুদে হলেও বড় বড় ঋণ নিতে চাই। বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর কথা স্পেশালি বলেছেন। এবং যেহেতু দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, বলা হচ্ছে ছোট সুদে কম ঋণ এই জিনিসগুলো থেকে অনেকটাই এখন বাংলাদেশ বঞ্চিত হবে। বেশি সুদে বড় ঋণ এই স্টেজে প্রবেশ করেছে অলরেডি বাংলাদেশ। তবে আপনার এই কথার ভিত্তিতে মানে আবুল মাল আব্দুল মুহিত যখন এটি বললেন, তখন অর্থনীতি বিশ্লেষকরা যে বিষয়টির উপর জোর দিয়েছে যে আসলে আমরা যে বড় ঋণ নিব, সেই ঋণ ব্যবস্থাপনা এবং কোন প্রকল্পের উপর আমরা সেই ঋণটি ব্যবহার করছি তার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ টাকা অনেক ঢুকে গেল আর আমরা একটি ফুটপাত ভেঙে 3টি ফুটপাত করলাম, যে কিছু আমাদের প্রায়োরিটিতে অনেক পেছনে থাকার কথা সেগুলিকে সামনে নিয়ে আসলাম, সেইগুলি যেন না হয়, আমরা যেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য এই বিষয়গুলি আসলে আমাদের সামনে আসা দরকার। সরকার কি করবে না করবে পরে একটি চুক্তি হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারবো যে এটি করা হয়েছে, একটি 10টি প্রকল্প নেওয়ার পরে আমরা জানবো যে এটি কি হয়েছে, সেটি যেন না হয় সেদিকে আসলে লক্ষ্য রাখা উচিত বলে আমরা এবং অর্থনৈতিক সংশ্লিষ্টরা সবাই মনে করেন। যাই হোক, প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ভক্তদের অশ্রুর মধ্যে মর্ত ছেড়ে কৈলাস ফিরে গেলেন দেবী দুর্গা। আসছে বছর আবারও দেবী বিশ্ববাসীর জন্য নিয়ে আসবেন সুখ সমৃদ্ধি। বিজয়া দশমীতে এমন প্রত্যাশা জানিয়েছেন ভক্তরা। মহালয়ায় মর্তে আবাহন জানানো হয় দেবী দুর্গাকে, এরপর ষষ্ঠীতে শুরু হয় আনুষ্ঠানিক পূজা। 5 দিন বাবার বাড়িতে থাকার পর দশমীতে বিসর্জনের মাধ্যমে 1 বছরের জন্য বিদায় নেন দেবী। তার পৃথিবীতে অবস্থান উদযাপনে প্রতি বছর এই 5 দিন চলে দুর্গোৎসব। বিজয়া দশমীর দিন দুপুর থেকে চলে মা দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি। একদিকে অসুরবদের আনন্দ, অন্যদিকে দেবীকে বিদায়ের দুঃখ, সব মিলে বর্ণাঢ্য আয়োজন রূপ নেয় মহা উৎসবে। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হন ভক্তরা। এরপর শুরু হয় রঙিন শোভাযাত্রা। নানা সড়ক ঘুরে ওয়াইজ ঘাটে বিসর্জন দেওয়া হয় দুর্গার প্রতিমা। গুলশান বনানী ও ঢাকা উত্তরের অন্যান্য এলাকার পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় আশুলিয়ায়। এছাড়া রাজধানীর বাবুবাজার, টঙ্গীর তুরাক্তি সহ আরো কয়েকটি স্থানে দুর্গতি নাশিনী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। সুন্দরভাবে বিসর্জন দিচ্ছি, কোনো রকম সমস্যা হয়নি। বিদায় জানাতেছি মা দুর্গারে, মা দুর্গা বিদায় নিচ্ছে, অনেক আনন্দ লাগতেছে। রাজধানীর বাইরেও সাড়ম্বরে উৎসবমুখর পরিবেশে মা দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। সব দুর্গতি নাশ হবে, মঙ্গল হবে বিশ্ববাসীর, এমন আশা বুকে ধারণ করে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ করলেন ভক্তরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে জাতীয় উন্নয়নে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেছেন, ধর্ম সম্প্রদায়ের কিন্তু উৎসব সার্বজনীন। সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। ধর্মের গণ্ডিতে উৎসব কখনো আবদ্ধ থাকেনি। আব্দুল হামিদ আশা করেন আবহমান বাংলার ঐতিহ্য এবং ধর্মের মূল বাণী সত্য ও সুন্দরের পথ দেখাবে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ধর্ম সম্প্রদায়ের কিন্তু উৎসব সার্বজনীন। সব ধর্মের মনোভাবানী মানব কল্যাণ। দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। ঐক্যবোধ
ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের মানুষের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। রাজধানী মিরপুরের সাবেক কলেজ শিক্ষক আলী হোসেন মালিকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে মিরপুর ডিএইচএসে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে মরদেহটি পাওয়া যায়। আলী হোসেন সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। অবসরের পর তিনি ওই আবাসন প্রতিষ্ঠানে যোগ দেন। পুলিশ জানায় তার দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সোমবার কাজ শেষে রাতে মিরপুর অফিসের 3 তলায় থেকে যান তিনি। সকালে অফিসের লোকজন এসে তার হাত পা বাঁধা মরদেহ দেখতে পান। এই ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী সেলিমকে পুলিশ আটক করেছে। সাইফুল নামের আরেক কর্মচারী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আলী হোসেনের স্বজনেরা। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও থুথু নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। সকালে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের ছবিযুক্ত ডাস্টবিনে থুথু ফেলা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে খাদিজার বাবা সহ অন্য বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার দাবি করেছেন। এই ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সবার সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একটা বিরতি নিচ্ছি। নটা 19-এ ফিরে এলাম আপনারা বাংলাদেশে। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের জন্য ছাপানো আমন্ত্রণ পত্রে ভুল ধরা পড়ল খোদ দলীয় সভাপতি শেখ হাসিনার চোখে। পরে তার নির্দেশে সেটা সংশোধন করে বুধবার আবার আমন্ত্রণপত্র বিলি শুরু হচ্ছে। সম্মেলনের কর্মসূচির বিষয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত নির্দেশনা। সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বাকি আর 11 দিন। আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সম্মেলনের 2 দিন আগে সব প্রস্তুতি শেষ করা হবে বলে জানিয়েছেন নেতারা। বিশাল এই কর্মযজ্ঞের আমন্ত্রণপত্র ছাপানোর কাজও শেষ হয় ইতোমধ্যে, কিন্তু শেষ পর্যায়ে এসে ধরা পড়ে সময়ের ভুলটি। দাওয়াত যে কার্ডটা, সেই কার্ডের মধ্যে কিছুটা ত্রুটি আছে, সেগুলো আমরা সংশোধন করার জন্য বলেছি। যেমন সময়টা একটা বড় ফ্যাক্টর, কারণ আমরা সকাল 10টায় আমাদের সম্মেলন শুরু হবে। তো সেইটা আমরা বারবারই বলে দিয়েছিলাম, কিন্তু এটা ভুল করে হয়তো সকাল 11টায় লিখছে, এখানে আসে। আর 2-একটা ছোটোখাটো ভুল আছে, সেইগুলো সংশোধন করে আমরা আবার নতুন করে আগামীকাল থেকে আবার দাওয়াতপত্রগুলো বিলি করা শুরু করব। এবারের সম্মেলনকে সামনে রেখে দেশের প্রাচীন এই দলটির ঘোষণাপত্র গঠনতন্ত্রে আনা সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা, যিনি টানা 35 বছর যাবৎ দলের হাল ধরে রেখেছেন। সম্মেলনের কার্যসূচিও চূড়ান্ত করা হয়েছে সোমবার রাতের বৈঠকে। যেমন আমাদের স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন আগে নির্দলীয়ভাবে হতো, এখন আমরা এটা তো দলীয়ভাবে আমাদের করার জন্য আইন করা হয়েছে। 7টা বিভাগের জন্য 7 জন সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করতেন, এবং বিভাগ এখন একটা বৃদ্ধি পেয়েছে, এখন 8টা বিভাগ হয়েছে। স্বাভাবিক কারণে আমাদের সাংগঠনিক সম্পাদকের সংখ্যা একটা বৃদ্ধি পাবে। আমাদের সভাপতি মণ্ডলীর সদস্য সংখ্যা ছিল 15 জন, হয়তো এটা 15 জায়গায় 17 বা 19 হতে পারে। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এবারের সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি দলের জন্য দীর্ঘমেয়াদী কিছু কর্মপরিকল্পনা পেশ করা হবে, যা 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক হবে। এবারের সম্মেলনে দেশি বিদেশি অনেক রাজনৈতিক দলের পাশাপাশি আমন্ত্রিত হচ্ছেন দেশের 2000-এরও বেশি বিশিষ্ট ব্যক্তি। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য রুবেদের কাছে চলে যাচ্ছি। রুবেদ, আজকে কালকে খেলা আজকে থেকে আমরা একটু সবাই দর্শকরা আমাকে ফোন দিয়েছিলেন অনেকে, এবং জানতে চেয়েছিলেন যে আসলে সবার একটা জিজ্ঞাসা ছিল, কালকে যদি বৃষ্টিতে খেলাটা ধুয়ে যায় রিজার্ভ ডে আছে কিনা। দর্শকদের জন্য জানাতে হচ্ছে যে আসলে রিজার্ভ ডে নেই, ডিএল মেথডেই খেলা হবে। যাই হোক, সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি। আর যখন ফিরবো আরো দেখা যাচ্ছে। আইএসএফ হ্যান্ডবল টুর্নামেন্টের 2 বিভাগে সেমিফাইনালে বাংলাদেশ, কাল নারী পুরুষের প্রতিপক্ষ পাকিস্তান। কাবাডি বিশ্বকাপে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি বাংলাদেশ, জিতলে গ্রুপের শীর্ষে যাবার সুযোগ।
9:28 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ঘরের মাঠে টানা 7 নম্বর সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ স্কোয়াড। ইংল্যান্ডের লক্ষ্য উপমহাদেশে নিজেদের জয়ের রেকর্ডে পরিবর্তন আনা। দুই দলই প্রস্তুত চট্টগ্রামে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ শুরু দুপুর 2:30টায়। সিরিজের শেষ ম্যাচের আগে দুই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচের দারুণ পারফরম্যান্সের পর মোমেন্টাম থাকছে টাইগারদের সাথে। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের পর মাশরাফিদের বিপক্ষে অনভিজ্ঞতার খেসারত দিতে হয়েছে সফরকারী দলকে। ম্যাচের আগের দিন মাঠের পরিকল্পনার চেয়ে ক্যাপ্টেন ম্যাচকে ব্যাখ্যা করতে হলো জরিমানা ও বাটলার কাণ্ডের। নিজেদের ভুল দেখছেন না টাইগার দলপতি। আমরা কোনো অন্যায় করিনি, শুধুই উদযাপন করেছি। সরি বলার কোনো প্রশ্নই আসছে না। ম্যাচ রেফারি ছিলেন, তিনি পুরো বিষয় দেখেছেন। বিতর্ক নিয়ে ভাবার সময় নেই তামিম সাকিবদের। সামনে টানা 7 সিরিজ জয়ের হাতছানি, সেদিকেই পুরো মনোযোগ দলের। বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন সেরেছে পুরো দল। স্কোয়াডের লক্ষ্য একটাই। আমাদের রেকর্ড অবভিয়াসলি ভালো, বাট ওইটা দিয়ে তো আর আসলে আপনি প্রত্যেকটা ম্যাচ খেলতে নামতে পারবেন না। আমরা যেভাবে খেলেছি আমরা ওর থেকে ভালো খেলতে চাই, এবং আমরা দুইটা ম্যাচেই কিছু না কিছু ভুল করেছি, ওই ভুলগুলো কম করতে চাই। নিজেদের অধিনায়ককে নিয়ে বিতর্ক, তাই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মঈন আলীকেও। সিরিজ জিততে চায় দল এবং ওই দুর্ঘটনা পুরো দলকে আরো উজ্জীবিত করবে বলে বিশ্বাস ইংলিশ অলরাউন্ডারের। বাটলারের উইকেট খুব গুরুত্বপূর্ণ, তাই তাদের উচ্ছ্বাস বেশি ছিল। মাঠে এগুলো ঘটেই থাকে, আমরা এসব নিয়ে ভাবছি না। এটি একটি নতুন ম্যাচ, আমরা চেষ্টা করব জিততে। তবে বাংলাদেশ শক্তিশালী দল, এখানেও বাংলাদেশের রেকর্ড ভালো। শেষ ম্যাচে তারা খুব ভালো করেছে, এখানে চেষ্টা করব ঘুরে দাঁড়াতে। আমাদের খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী। বৃষ্টিতে বাধা পড়েছে ইংল্যান্ডের অনুশীলনও। 3 দিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, সম্ভাবনা রয়েছে তৃতীয় ম্যাচেও। দারুণ উত্তপ্ত সিরিজের শেষটা বেরসিক বৃষ্টিতে ধুয়ে যাবে কিনা সেই শঙ্কায় রয়েছেন টাইগার ফ্যানরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের লাকি গ্রাউন্ড। এই মাঠে মোট 16টি ম্যাচের 10টিতে জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সেখানেই সিরিজ জয় বাড়তি ভরসা পাচ্ছেন ফ্যানরা। বাংলাদেশ ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। মঙ্গল ও বুধবার চট্টগ্রামে 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রিজার্ভ ডে না থাকায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত হবে ডাকওয়ার্থ-লুইস মেথডে। আর প্রয়োজনীয় ওভার খেলা না হলেও শিরোপা ভাগাভাগি করবে দুই দল। ম্যাচের আগের দিন দুই দলই বৃষ্টির কারণে আউটফিল্ডে অনুশীলন করতে পারেনি। ইনডোরে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছে মাশরাফি ও বাটলার বাহিনী। IHF হ্যান্ডবল টুর্নামেন্টে মেয়েদের ইভেন্টে সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে 37-7 গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। সেমিফাইনাল নিশ্চিত করেছে পুরুষ দলও। শ্রীলঙ্কাকে তারা হারায় 46-17 ব্যবধানে। বুধবার সেমিফাইনালে দুই দলই লড়বে পাকিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জটা ছিল সেমিতে নাম লেখানো। আফগানিস্তানের জন্য লড়াইটা ছিল টিকে থাকা। হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও হয়ে খেলল আফগান মেয়েরা। আফগান আগ্রাসনের জবাব মেয়েরা দিল অন্য কৌশলে। ফাঁকা হয়ে যাওয়া আফগান ডিফেন্স মেয়েরা জয় করল কাউন্টার অ্যাটাকে। প্রথমার্ধ শেষে স্কোরবোর্ডে একচ্ছত্র আধিপত্য থাকলো বাংলাদেশের। বিরতির পরও একই ধাঁচের আক্রমণ আফগানদের। কাউন্টার অ্যাটাকের কৌশল ছিল বাংলাদেশের। 9 গোল করে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রুবিনা। সাথে শিফা মাসুদার অবদানে বড় জয় বাংলাদেশের। ম্যাচ শেষে অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্টি নেই অধিনায়কের গলায়। সেমির কঠিন লড়াইয়ের আগে রুবিনা চাইছেন ভুল শুধরে নিতে। ফার্স্ট হাফ আমরা খুবই খারাপ করছি, পাসিং ক্যাচিং মিস করছি, আবার গোলও আমরা মিস করছি। শুটিংয়ে আমরা গোলকিপার দেখে শুট করতে পারিনি। আজকে জানি না মেন্টালি আমরা কেন অনেক বেশি প্রেশার নিয়ে নিয়েছিলাম। নিজেদের মতো অনেক সময় খেলতে চায়, এসব কিছুটা প্রবলেম এইসব ম্যাচে দেখা দেয়। কিন্তু আমরা সেমিফাইনালের ব্যাপারে খুবই সোচ্চার। তো ইনশাল্লাহ আমরা সেমিফাইনালে অনেক ভালো করবো, এটার জন্য আমরা মেন্টালি ভালো প্রস্তুতি নিচ্ছি। মেয়েদের সাফল্যের দিনে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে ছেলেরাও। 46-17 ব্যবধানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। নারী এবং পুরুষ বুধবারের সেমিফাইনালে দু দলের সামনেই থাকছে একই বাধা, পাকিস্তান। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে কাবাডি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত 1-0 পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 12টি সচল উড়োজাহাজের অন্তত 6টির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশিরভাগ সময় অকেজো থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এক রুটের উপযোগী উড়োজাহাজ অন্য রুটে চালানো আর উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এটা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি কোনো নন এসি বাস নয়। গত 17 জুলাই দুপুরে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে সিলেটগামী বোয়িং 777-200 উড়োজাহাজের ভিতরের চিত্র এটি। প্রচণ্ড গরমে ঘেমে একাকার হচ্ছিলেন যাত্রীরা। শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না এমন অভিযোগ বিমানবালাদের কাছে করেও কোনো সদুত্তর পাচ্ছিলেন না যাত্রীরা। গত শনিবার কুয়েত থেকে ঢাকায় আসা BG44 ফ্লাইটের যাত্রীদেরও ছিল একই অভিযোগ। কুয়েত থেকে আসছি, এসি কোনো কাজই করে নাই বিমানে। 15 মিনিট কাজ করছে, পরে টোটাল বন্ধ করে দিছে। বাংলাদেশ বিমানে এসি বন্ধ আসলো, একদম বন্ধ হয়েছিল। আবার অভ্যন্তরীণ রুটে বিমানের ড্যাশেড উড়োজাহাজে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো থাকার অভিযোগও তুললেন কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীরাও। বিমানটা যখন ফ্লাই করা শুরু করে কক্সবাজার থেকে আসার সময় 10-15 মিনিট পরে যখন উপরে উঠতেছিল, তারপরে একটু তাপমাত্রাটা বাড়তেছিল ভিতরে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানালো সব নয়, কিছু উড়োজাহাজের সমস্যা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। 200 লিজ নেওয়া, এগুলো বেশ পুরনো। এটা সম্পর্কে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে এবং টেকনিক্যাল কিছু যাত্রীদের অভিযোগ আছে, এটা ঠিক। এর কারণও জানান উড়োজাহাজ চলাচল বিশ্লেষকরা। এর একমাত্র কারণ হতে পারে যে এটা নন ফাংশনিং বা নন ম্যানেজমেন্ট, যেটা মেকানিক্যাল ম্যানেজমেন্ট বা মেনটেনেন্সটা যদি প্রপার না হয়। ঢাকা থেকে নিউ ইয়র্ক রুট চালু, ডাইরেক্ট ফ্লাইট চালু করা হবে, সেই বিবেচনায় কিন্তু এই এয়ারক্রাফটগুলোকে তখন সিলেকশন করা হয়েছিল। বাংলাদেশ বিমানের বহরে 14টি উড়োজাহাজ থাকলেও এখন উঠছে 12টি। নিজের দেশের উড়োজাহাজে আরামদায়ক ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ চড়তে চায় বাংলাদেশ বিমানে, কিন্তু সেই ভ্রমণ এখন হয়ে উঠছে কষ্ট আর যন্ত্রণাদায়ক। ক্রুদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও আছে যাত্রীদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। রাত 9:45 আমরা ফিরে এলাম। ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাতে। প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত প্রায় 7000 বর্গ কিলোমিটার এলাকার 27 জেলার নদীতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জেলে পরিবারগুলো 4 মাস ধরে পাবে 40 কেজি করে চাল। তবে এই চালের বরাদ্দ নিয়ে এরই মধ্যে উঠছে নানা অভিযোগ। গত বছর প্রজনন মৌসুমে মাছ না ধরার সুফল পেতে শুরু করেছে জেলেরা। এবার বছরের শুরুতে ইলিশের দেখা না মিললেও গত 2 মাসে ইলিশের উৎপাদন বিগত 5 বছরের রেকর্ড ছাড়িয়েছে। ইলিশ উৎপাদনে এমন সাফল্যের পেছনে কঠোর অভিযান ও জেলেদের সহায়তার কথাই বলছে মৎস্য বিভাগ। এবার 22 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞার ব্যাপারে জেলে ও আড়তদাররা বলছে ইলিশের উৎপাদন বাড়াতে এ পদক্ষেপের বিকল্প নেই। অভিযানটা হইলে, এই 22 দিন অভিযান থাকলে অনেক মাছ বাড়বো এই এলাকায়, বাড়লে পরবর্তীকালে আমরাই ধরবো। 2 মাস যাবত প্রচুর ইলিশ পড়তেছে, এমনকি এই যে শুকনো মৌসুমেও অনেক মাছ পড়ে। নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ করছেন জেলেরা। কাঠ পায় মনে করেন যারা গৃহস্থী করে হারা, জানলে কাঠ পায় না পুরাটা। পুলিশের থেকে বেশি বেনিফিটেড নেয় ওই সোর্সরা বিভিন্ন পয়সা করি খায়া এই জেলেদের দিয়া অবৈধভাবে মাছটা ধরায়। এদিকে জেলেদের সচেতন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই অভিযান সফল হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কার্যক্রমে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আমরা সহযোগিতা চেয়েছি। আমাদের এই কার্যক্রম ব্যাপকভাবে করার জন্য মৎস্য অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় বন্ধ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জঙ্গির পরিচয় এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আমিন বলছে বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নেই, যা ঘটছে সবই সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো দমন করতে হবে। লোকমান বলছেন আইনের শাসন সমাজে কতটুকু এবং কিভাবে বাস্তবায়িত হচ্ছে বুঝতে পারছি না। নাদিয়া বলছেন জঙ্গিদের জীবিত ধরে আইনের আওতায় আনতে হবে এবং
ইমন বলছেন, অনেক সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহত জঙ্গিদের পরিচয় প্রকাশ করা হয়, কিন্তু তা বাস্তবে মেলে না। শফিকুল বলছেন, জঙ্গিদের পরিচয় বের করে তাদের কঠিন শাস্তি দিতে হবে। হাসিব বলছেন, জঙ্গি দমনের নামে সাধারণ কেউ যেন শাস্তি না পায়। মাহমুদ বলছেন, জঙ্গি দমনের সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। রহমান বলছেন, জঙ্গিদের মূল খুঁজে বের করতে হবে, তাহলে দ্রুত নির্মূল করা যাবে। জাকির বলছেন, এভাবে জঙ্গিদের না মেরে জীবিত ধরে হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করা উচিত। তানভীর বলছেন, সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। জাকিরের এসএমএসটাই অনেকে করেছেন, তার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি যে আসলে অনেকে কিন্তু বলছে যে জঙ্গিদের না মেরে জীবিত ধরার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। মহুয়া, আমার কাছে কিন্তু বলাকে আমি বলি, আমি কিন্তু এক্ষেত্রে পুলিশদের বিশ্বাস করতে চাই। মানে এটা যে পুলিশ যে খুব মানে অকারণে মানে যেটিকে বাংলা একটি শব্দ আছে চাঁদমারি করছে, ওই ব্যাপারটি ওরকম না। আমি পুলিশকে বিশ্বাস করতে চাই। আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি যে তাদের কাছেও অস্ত্র থাকে, পুলিশ আসলে নিজের জীবন ঝুঁকি নিয়েই যায়, তারপরে যতটা সম্ভব নিশ্চয়ই তারা চেষ্টা করেন। এরকম একটা ব্যাখ্যা সম্ভবত পুলিশের তরফ থেকেও দেওয়া হয়েছিল। আমাদের পুলিশকে বিশ্বাস করার না করার অনেক রকম কারণ আছে, কিন্তু পুলিশ কাউকে জীবিত ধরতে পারবে, তাকে বারবার গুলি করে গিয়ে মেরে ফেলছে, ব্যাপারটা এরকম না। আর আপনি আরেকটি পরিসংখ্যান যদি দেখেন যে অনেক জঙ্গিকে জীবিত ধরা হচ্ছে। আর আমরা যে অবিশ্বাসটি করছি যে জঙ্গিদেরকে ধরা হলে তারা তো পুলিশকে অনেক তথ্য দিত, তথ্য দিত পুলিশকেই দিত, আপনাকে তো আর দিত না। মানে পুলিশ যদি সেই তথ্যটি জানতে চাওয়াটাকে ভালো মনে করে, নিশ্চয়ই মনে করে, তারা তাদেরকে ধরে ধরে মেরে ফেলা দরকার কথা না। তবে কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেহেতু তারা এক্সট্রিম মেজার নিচ্ছে, সেহেতু তাদের পরিচয়টা নিশ্চিত হওয়া দরকার, তাদের সম্পর্কে জানা দরকার। মানে এই ধরনের অভিযান চালানোর আগে অনেক বেশি সতর্কতা প্রয়োজন বলে মনে করি। এইটা পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে সবার সহযোগিতা চাওয়া পুলিশের তরফ থেকে, এটা গত কিছুদিন আমরা দেখছি যে সহযোগিতা চাচ্ছে পুলিশ, এবং পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে অনেক রকম খবর নিচ্ছে এবং তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত অপারেশনটি পরিচালনা করছে, যেটি খুব ভালো লক্ষণ বলে আমি মনে করি। তবে বাড়িওয়ালাদের আরেকটু মনে হয় সচেতন হতে হবে। আমরা এবারের ঘটনায়ও দেখলাম বাড়িওয়ালারা যথেষ্ট সচেতন। বাড়িওয়ালারা এখন বাড়ি ভাড়া দিচ্ছেন না, মানে আপনি অনেকেই সাফার করছেন, যারা বাড়ি ভাড়াটা অনেক বেশি সাফার করতেছেন আসলে। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামত জানানোর জন্য। দূষণ খালি চোখে দেখা যায় না, এমন ধারণা বদলে দিতে কাজ করছেন যুক্তরাজ্যের একদল গবেষক। বিশেষ ধরনের ক্যাপ পরলে খালি চোখেই বোঝা যাবে কোন জায়গা কতটা দূষিত। বায়ু দূষণ সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গবেষকদের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।